তাহলে কি বলবো? যে অরের পরে যেটা হবে সাবজেক্ট সেটা অনুযায়ী ভার্ব হবে। এখন এটা ভার্বটা কি হবে? সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বটা প্লুরাল হবে, সুতরাং এখানে কি হবে? ধরো ওয়ার হবে, অথবা আর হবে, অথবা হ্যাভ, এই অনুযায়ী হবে। কিন্তু এইখানে দেখো, নরের পরে বা অরের পরে যদি ভার্বটা সাবজেক্টটা সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? তাহলে অর এবং নর, তোমাকে অবশ্যই অর এবং নরের পরে সাবজেক্ট দেখতে হবে ভার্বটা বসানোর ক্ষেত্রে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় ভার্বটা সিঙ্গুলার হবে, যদি প্লুরাল সাবজেক্ট হয় ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে? এখানে সিঙ্গুলার, তো এখানে কি হবে? ইজ অথবা হ্যাজ অথবা ওয়াজ এরকম হবে। দুইটার ক্ষেত্রে সেম রুলস, অর এবং নরের পরে সাবজেক্ট দেখতে হবে। এখন আসো হচ্ছে অল। অল আর হচ্ছে ওয়ান, এটা রুলস। ধরো অল ইজ ওয়েল, অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। প্রবাদ বাক্য যেটা চকচক করলে শোনা হয় না। অল আর ওয়েল, আর একটা বলা আছে ধরো অল, আচ্ছা এখানে বলি অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ধরো এই তিনটা বাক্য আমাকে, সেন্টেন্স তোমাকে দেওয়া আছে। এখন প্রথম যে সেন্টেন্সটা, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এবং 3 নাম্বারটা হচ্ছে অল আর ওয়েল। এই তিনটা বাক্য কি সঠিক কিনা বলো তো? এই 3টা বাক্য। All that glitters are not gold না? আচ্ছা, এখন আর কেন হবে, এখানে ইজ কেন হবে না? তাহলে আমরা একটু রুলসটা দেখি এখানে। অল, এই একটা জিনিসটা আমার মনে রাখতে হবে। অল দ্বারা যদি ব্যক্তি বুঝায়, কি বুঝায়? ব্যক্তি। তাইলে তোমার সবসময় ভার্বটা প্লুরাল হবে। ব্যক্তি বুঝাইলে ভার্বটা প্লুরাল হবে। আর বস্তু বুঝাইলে, কি বুঝাইলে? বস্তু, তাইলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে দেখো, অল ইজ ওয়েল মানে কি বুঝাইছে? এখানে কিন্তু কোনো কিছু থিংস বুঝাইছে। কি বুঝাইছে? থিংস, যে কোনো কিছু একটা বুঝাইছে, যে সব ভালো যার শেষ ভালো তার। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কিন্তু বস্তু, থিংস। সো এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। অল আর ওয়েল, এখানে কিন্তু মানুষ বুঝাইছে বা ব্যক্তি বুঝাইছে, তাইলে কিন্তু এখানে প্লুরাল হবে। স্যার, কখন সিঙ্গুলার হয় কখন প্লুরাল হয় এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো, অল অফ দা প্লেয়ার্স, অল অফ দ্য প্লেয়ার্স আর প্লেইং। এখানে আর কেন দিলাম, এখানে ইজ কেন দিলাম না? কারণ এই অল, এটা দ্বারা বুঝাইছে ব্যক্তি। হ্যাঁ, ব্যক্তি বুঝাইলে সবসময় কি হবে? ভার্বটা প্লুরাল হবে। তো এগুলো আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে? এখন আসা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল এন্ড ভার্বাল নাউন, এই তিনটা আমাদের শিখবো। এই ক্লাস কি পাইছিলা ইয়া, ফাবিহা? আমি ইংলিশে একটা ক্লাস পাইছিলাম আর পাইনি। জিরান্ড, পার্টিসিপল এন্ড হচ্ছে ভার্বাল নাউন, এই তিনটা আমরা একটু দেখবো। হ্যাঁ, জিরান্ড কি বলো তো? জিরান্ড কি? যে ভার্ব প্লাস আইএনজি নাকি জানি। হ্যাঁ,
জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি কি করে, নাউনের কাজ করে। যেমন ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, অথবা সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। এখানে ওয়াক, ওয়াক কিন্তু একটা ভার্ব, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি। সুইম কিন্তু একটা ভার্ব, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি। এটা কিসের মতো কাজ করতেছে, নাউনের মতো কাজ করতেছে না? তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, সরি, যদি কি করে, নাউনের কাজ করে, তাহলে সেটা হচ্ছে তোমার কি হয়, জিরান্ড হয়। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে সেটা হয় পার্টিসিপল। তাহলে দেখো, জিনিস কিন্তু খুবই সিম্পল। তোমাকে এখন অ্যাডজেক্টিভ চিনতে হবে। এখন দেখো, এই যে একটা উদাহরণ দেই আমি, লুক এট দ্য ফ্লাইং বার্ডস। দেখো এখানে ফ্লাইংটা হচ্ছে একটা পার্টিসিপল। কিভাবে পার্টিসিপল? ফ্লাই হচ্ছে ভার্ব, ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। এখন আমরা জানি যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে, কয়টা ওয়ার্ড থাকলে, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। কালকে আমরা শিখছিলাম আর্টিকেল বা প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা সবসময় নাউন হয়, কিন্তু আর্টিকেল এবং প্রিপজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন, সবসময় এটা। তাহলে দেখো এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না? কিন্তু জিনিসটা কিন্তু ভার প্লাস আইএনজি, তাই না? তাহলে এটা কিন্তু একটা পার্টিসিপল, কি পার্টিসিপল। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এখানে রোলিংটা হচ্ছে একটা পার্টিসিপল। কেন পার্টিসিপল? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। দেখো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, একটা দুইটা, স্টোনটা হচ্ছে একটা নাউন, স্টোনটা কি একটা নাউন, নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এদিক থেকে অ্যাডজেক্টিভ হইতেছে, এদিক থেকে অ্যাডজেক্টিভ হইতেছে, দুই পাশ থেকে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে আইএনজি আছে না, রোল হচ্ছে ভার্ব, রোলের সাথে আইএনজি আছে, রোলিং। তাহলে এটা একটা উদাহরণ। তারপর দেখো, হেয়ারিং দ্য নয়েস, এটা কথা, হ্যাঁ, খাবো একটু পরে, একটু পরে। আচ্ছা, এখন দেখো, আমরা অ্যাডজেক্টিভ দেখবো, আমরা আমাদের কিন্তু প্রোনাউন মোটামুটি শেষ। আর একটা আছে ভার্বাল নাউন, সরি ভার্বাল নাউনটা বলা হয় নাই। ভার্বাল নাউন কিভাবে চিনবা? এটা খুবই সিম্পল। ধরো, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন দ্য ডিফ ইয়ার্স। এখানে ভার্বাল নাউনের রুলস সবসময় মনে রাখবা একটাই, প্রথমে হবে দা, পরে হবে ভার্বের সাথে আইএনজি, পরে হবে অফ। ভার্বাল নাউন কেন বলা হয়েছে বলো তো?
এই ওয়ার্নিংটা কিন্তু এখানে নাউনের মতো কাজ করছে। কিসের মতো কাজ করছে? নাউনের মতো। কারণ আমরা জানি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়? নাউন হয়। কিন্তু এটা একটা ভার্বাল নাউন, কারণ ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে ভার্বাল নাউনের রুলসটা হচ্ছে প্রথমে দা থাকবে আর্টিকেল, ভার্ব প্লাস আইএনজি, এবং অফ থাকবে প্রিপজিশন। এটা একটা প্রিপজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড দেখি আমরা, এটাকে আমরা নাউন বলি। যেহেতু এটা ভার্ব প্লাস আইএনজি বলা আছে, ওয়ান হচ্ছে একটা ভার্ব, ওয়ান হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? ভার্বাল নাউন। আর একটা আছে ইনফিনিটিভ। কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি বলো তো? ইনফিনিটিভ কিভাবে চিনবা? টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব না, টু প্লাস ভি ওয়ান, ভার্বের বেস ফর্ম। টু এর পরে ভার্বের বেস ফর্ম দেখলে মানে মূল মূল ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, অলওয়েজ প্রেজেন্ট ফর্ম হবে, এবং ভার্বের সাথে কখনো আইএনজি হবে না। ঠিক আছে? একদম বেস ফর্ম বসবে। এটা হলো টু প্লাস ভি ওয়ান, এটাকে দেখলে বুঝতে পারবো এটা একটা ইনফিনিটিভ। এবার কিন্তু অ্যাডমিশনে এটা আসছিল, 23 সালের যে মেডিকেল অ্যাডমিশন ছিল না, এখানে এটা আসছিল ইনফিনিটিভ একটা। আমাদের বেলায় মনে হয় ইয়ে আসছিল, পার্টিসিপল থেকে একটা আসছিল। আচ্ছা এখন দেখো, আমরা কি দেখবো এখন বলো তো? অ্যাডজেক্টিভ দেখবো, ঠিক আছে? অ্যাডজেক্টিভ গুলো আমরা একটু চেনার চেষ্টা করব, যে কি কি অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো। ধরো, নর্মালি অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে। কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। তাহলে নাউনের আগে যেটা বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে মোটামুটি, সাধারণভাবে বলা যায়। এছাড়াও যেমন নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যেগুলো আছে, অর্থাৎ যারা নাম্বার 1 2 3 4 5 6, সবই কিন্তু অ্যাডজেক্টিভ। ফার্স্ট সেকেন্ড থার্ড, সিঙ্গেল ডাবল ট্রিপল, এগুলো সবই অ্যাডজেক্টিভ বলি আমরা। ঠিক আছে? 1 2 3, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই ওয়ার্ডগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ রূপেই বসে সেন্টেন্সে। সুতরাং এগুলো সবসময় অ্যাডজেক্টিভ লাগাবা। কিন্তু যদি এরকম আসে যে, ধরো এরকম আসলো, আই ওয়েন্ট দেয়ার টোয়াইস অথবা থ্রাইস, আমি সেখানে দুইবারের মতো বা তিনবারের মতো গিয়েছিলাম। এই টোয়াইস আর থ্রাইস অলওয়েজ সাবজেক্ট মানে সেন্টেন্সের মধ্যে বসবে অ্যাডভার্ব হিসেবে। কি হিসেবে? অ্যাডভার্ব। কারণ এই টুয়াইস এবং থ্রাইস অলওয়েজ ভার্বকে মডিফাই করে। কাকে মডিফাই করে? ভার্বকে। এরা নাউনকে মডিফাই করে না। ঠিক আছে? এই টুয়াইস এবং থ্রাইস অলওয়েজ অ্যাডভার্ব হিসেবে বসবে সেন্টেন্সে। এইটা আমাদের বেলায় আসছিল অ্যাডভার্ব থেকে প্রশ্ন মেডিকেলে। এই থ্রাইস আসছিল, থ্রাইস। ঠিক আছে? এখন আসছো তোমার যেগুলো নিউমেরাল অবজেক্টিভ অ্যাডজেক্টিভ বললাম, এগুলো তো পারবা। এখন এই যে তোমাদের বয়স, যে কোনো কারো বয়স যদি জিজ্ঞেস করে, 60 ইয়ার্স ওল্ড, 30 ইয়ার্স ওল্ড, এই পুরাটাই অ্যাডজেক্টিভ। ঠিক আছে?
পুরোটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই পুরোটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় কি বলতো? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড মানে কি? হাইফেন দ্বারা অ্যাডজেক্টিভ যুক্ত আছে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ হাইফেন দ্বারা যুক্ত আছে অনেকগুলা। তারপরে দেখো, কখনো কিন্তু 60 ইয়ার্স বলবা না, ইয়ার্স বললে ভুল হবে। 60 ইয়ার হবে অলওয়েজ, মনে থাকবে। 60 ইয়ার্স বললে ভুল। তারপরে এইট, আমরা অনেক সময় বলি না 8 সেঞ্চুরিজ, এরকম আমরা বলি মাঝে মাঝে। এই সেঞ্চুরিজ নামে কোনো ইয়া নাই, ওয়ার্ড নাই। আমরা বলবো 8 সেঞ্চুরি, কি বলবো? 8 সেঞ্চুরি। এগুলো হচ্ছে সব হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেন দ্বারা যুক্ত থাকবে। আচ্ছা, তারপরে দেখো, আই লাইক দিস বুক। আচ্ছা, এখানে দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এই বুক, বুক হচ্ছে কি নাউন, তাই না? নাউনকে এখানে মডিফাই করতেছে দিস, অর্থাৎ এই বইটাকে সে বোঝাচ্ছে যে এই বইটা, তাহলে বইটাকে সে মডিফাই করতেছে। এই যে দিস, এটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি বলা হয়? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই তোমাকে। তোমরা দোষ গুণ এগুলো আমরা জানি, যে অনেস্টি, তারপরে কাইন্ড, দোষ গুণ অবস্থা, যে কোনো কিছু ক্ষেত্রে আমরা কি বলি? এটাকে অ্যাডজেক্টিভ বলি। তোমরা ডিগ্রি করছো ছোটবেলায়, মনে আছে? ডিগ্রি যে 9 10 করছি। এই যে ডিগ্রি যে করতে, ডিগ্রি কিন্তু সবই অ্যাডজেক্টিভ, কয়েকটা বাদে। যেমন ডিগ্রির মধ্যে কি ছিল? টলার টলার, টল টলার টলেস্ট, বিজি বিজিয়ার বিজিয়েস্ট, হ্যাপি হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট, বিগ বিগার বিগেস্ট, ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট, ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট, রিচ রিচার রিচেস্ট। এই যে ওয়ার্ড গুলো করছিলা, সবই ছিল অ্যাডজেক্টিভ মোটামুটি। ডিগ্রি কম্পারিজন কার করা হয়? অ্যাডজেক্টিভের করা হয়, মনে থাকবে। গুড, বেটার, বেস্ট, এটা পড়ছিলা তাই না? গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বেটার একটা অ্যাডজেক্টিভ, বেস্ট একটা অ্যাডজেক্টিভ। কিন্তু ওয়েল, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওয়েল সবসময় একটা সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে বসে। ওয়েল, বেটার, বেস্ট, ওয়েলের কিন্তু কম্পারেটিভ বেটার, এবং কি বলে এটাকে, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। দুইটাই সেম, কিন্তু একটা হলো অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কিছু অ্যাডভার্ব আছে ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম 99% হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে এইটা, মনে থাকবে। এগুলা করবা, এগুলো করলে আমাদের মাথা খুলবে। তোমরা অলরেডি জানো যে নো আদার, ভেরি ফিউ দিয়া যে রুলস গুলো ছিল, তোমরা অলরেডি পড়ছো। সেগুলো নিয়ে আর আলোচনা না করি, সেগুলো আমরা কোশ্চেন সলভ করার সময় একটু একটু করব। তো সেন্টেন্সের মধ্যে এইভাবে জিনিসগুলো বসে। একটা জিনিস মনে রাখবা, পাশাপাশি দুইটা কম্পারেটিভ এবং পাশাপাশি দুইটা সুপারলেটিভ বসতে পারে না। আমি যদি বলি হি ইজ দা বেস্ট টলেস্ট বয় ইন দা ক্লাস,
অথবা হি ইজ দ্য মোস্ট টলেস্ট বয় ইন দ্য ক্লাস। কারেকশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এগুলো কাজে লাগাবো। দেখো, বেস্ট সুপারলেটিভ, টলেস্ট সুপারলেটিভ, মোস্ট সুপারলেটিভ, টলেস্ট সুপারলেটিভ, কখনো পাশাপাশি দুটো সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি বসতে পারবে না। তাহলে এই সেন্টেন্স ভুল, দুটা সেন্টেন্সই ভুল। তাহলে সবসময় সেন্টেন্স করার সময় দেখবা, আমরা যখন কোশ্চেন সলভ করব, পাশাপাশি দুটা সুপারলেটিভ আছে কিনা বা কম্পারেটিভ আছে কিনা সেটা আমরা একটু খেয়াল রাখবো। তারপর দেখো, কম্পারেটিভের ক্ষেত্রে যদি প্রথম ক্লজটা কোনো সেন্টেন্সে যদি প্রথম ক্লজ কম্পারেটিভ হয়, যদি প্রথম ক্লজ যদি প্রথম ক্লজটা কম্পারেটিভ হয়, সেকেন্ড ক্লজটা কম্পারেটিভ হইতে হবে। যেমন দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, যত পড়বে ততই শিখিবে। তাহলে প্রথম জিনিসটা যদি কম্পারেটিভে হয়, প্রথম ক্লজটা, পরের ক্লজটা কি হবে? কম্পারেটিভে হবে। দ্য হটার ইট ইজ, এইটা হলো কম্পারেটিভ। যত বেশি গরম পড়বে তাহলে কি হবে? এটা সহ্য করা বা অনুভব করা তত কষ্টকর হবে, তাই না? তাহলে দ্য মোর মিজারেবল আই ফিল, বুঝতে পারছো? এইভাবে আমরা, এটা কখন লাগবে জানো? কমপ্লিটিং সেন্টেন্স করবা না, তখন লাগবে। কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে অর্ধেক এতটুকু দিয়ে দিবে, বাকিটুকু নিজে পূরণ করতে হবে। তখন তোমাকে নিজে সেন্টেন্স বানায়া লিখতে হবে, কিন্তু রুলস মনে রাখতে হবে যে প্রথমটা যদি কম্পারেটিভ হয় পরেরটা আমাদের কম্পারেটিভই দেওয়া লাগবে। এখন প্রথমটা কম্পারেটিভে দিছো তুমি, পরেরটা যদি সুপারলেটিভে দাও তাহলে হবে? হবে না। আমাদের একটা জিনিস হচ্ছে মনে রাখবো, আমরা ইংলিশের ম্যাক্সিমাম রুলস পার্ট চুইস থেকে শিখতে পারবো। এটা শিখ, এটা ভালো মতো আয়ত্ত করতে পারলে বাকি যে রুলস গুলো আছে না গ্রামার সেগুলা মানে চর্চা করা খুবই সহজ লাগবে। কারণ ম্যাক্সিমাম রুলস হচ্ছে পার্ট চুইস থেকেই যায়। ভয়েস বলো আর যাই বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, কারেকশন বলো, অথবা কানেক্টর বলো, রাইট ফর্ম ভার্ব বলো, মডিফায়ার বলো, যতগুলো আছে তোমাদের গ্রামার ডিগ্রি বলো, সবই কিন্তু এখান থেকে যায়। সুতরাং যে পার্ট চুইস ভালো মতো শিখবে সেই কিন্তু কোশ্চেনও ভালো করতে পারবে, অ্যাডমিশনও ভালো করতে পারবে। কারণ অ্যাডমিশনে হচ্ছে 8 থেকে 9টা কোশ্চেন পার্ট চুইস থেকেই আসে, বাকিগুলো মুখস্থ বিষয় আসে। মনে থাকবে? আচ্ছা, তোমরা জানো যে কোন কোন ওয়ার্ডগুলোর কখনো সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি বসে না? এই ওয়ার্ডগুলো মনে রাখবা, যে স্কোয়ার, রাউন্ড, পারফেক্ট, এটারনাল, ইউনিভার্সাল, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, সুপ্রিম। এই ওয়ার্ডগুলোর কখনো আরেকটা ইউনিক, তোমরা ইউনিকটা, সুপ্রিমটা, পারফেক্ট, ইন্টেরিয়র, এক্সটেরিয়র এগুলোটা বেশি মনে রাখবা। এগুলো কখনো কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না, এগুলোর কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না।
সবসময় সে পজিটিভ ডিগ্রি হিসেবে কাজ করবে। আচ্ছা, অ্যাডভার্ব। এখন আমরা শিখবো অ্যাডভার্ব। তোমরা অ্যাডভার্ব চিনবা কিভাবে? তোমরা জানো, সেটা আগে থেকে জানো যে এল ওয়াই দেখলে তোমরা অ্যাডভার্ব ভাবো, যেটা আমরা ভাবি যে বিউটিফুলি, কেয়ারফুলি, হ্যাঁ, মাদারলি, ফাদারলি, কস্টলি, মিজলি, লাভলি, শিওরলি, লোলি, ফ্রেন্ডলি, যেইভাবে এল ওয়াই দেখলে আমরা কি বলি? অ্যাডভার্ব। সুতরাং এটা একটা চেনার উপায় যে এল ওয়াই আছে, সুতরাং এটা অ্যাডভার্ব। তবে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যদি বসে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। আর যদি নাউন প্লাস এল ওয়াই হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। ম্যাক্সিমামই অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্ট মানে ম্যাক্সিমাম যে ওয়ার্ডগুলো আমরা দেখি সচরাচর সবাই কিন্তু অ্যাডভার্ব হয়। কিন্তু যদি অ্যাডমিশনের প্রিপারেশন নিবা তখন কিন্তু তোমাকে শুধু এইটা চিন্তা করলে হবে না যে সবই অ্যাডভার্ব। এখানে এল ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভও থাকতে পারে। যেমন হোম প্লাস এল ওয়াই, হোমলি, এটা একটা অ্যাডজেক্টিভ। হোমটা হচ্ছে নাউন, নাউন প্লাস এল ওয়াই, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব তুমি চিনো, সবই অ্যাডভার্ব তুমি চিনো। বিউটিফুলি, কেয়ারফুলি, ফ্রেন্ডলি, শিওরলি, লোলি, লাভলি, লাইকলি, যা আছে মনে চায় সব বলো। কিন্তু মাথায় রাখতে হবে সেটা যেন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হয়। এখন তোমাকে অ্যাডজেক্টিভ চিনতে হবে। অ্যাডজেক্টিভ কোনগুলো? যেটা দ্বারা দোষ গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ পায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। তারপরে আমরা দেখব অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। মাই মাদার রিডস দ্য কোরআন attentively every day in the morning. At my house. দেখো, এখান থেকে আমরা তিনটা জিনিস জানতে পারবো। অ্যাডভার্বের তিনটা জিনিস, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। এই যে অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে কি? আচার আচরণ, তাই না? যদি তুমি ভার্বটা সেন্টেন্সটাকে প্রশ্ন করো হাউ দ্বারা, কি দ্বারা? হাউ দ্বারা, কিভাবে? যদি ভার্বকে আমরা কোশ্চেন করি হাউ, কিভাবে, তাহলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন এল ওয়াই যুক্ত যেগুলো আছে, এল ওয়াই সবাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এল ওয়াই যুক্ত যে অ্যাডভার্ব গুলো আছে, তাহলে এল ওয়াই যুক্ত যে অ্যাডভার্ব গুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সাথে মনে রাখবা ওয়েল, এটাও অ্যাডভার্ব অফ ম্যানার, এটাও অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু আমরা একটু আগে পড়ছিলাম যে ওয়েলটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানারটা হচ্ছে এটা। এবার আসো অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস বলতে কি বোঝায়? এই যে অ্যাট মাই হাউস, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস।
তুমি যদি ভার্বকে তোমার হয়ার দ্বারা প্রশ্ন করো, ওই কি দ্বারা, হয়ার অথবা ফ্রম হয়ার, কোথা থেকে অথবা কোথায়, তাহলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কোনটা? হয়ার অথবা ফ্রম হয়ার দ্বারা প্রশ্ন করলে, যেমন হেয়ার, দেয়ার, তারপর তোমার হইতে পারে হ্যান্স, তারপর তোমার হইতে পারে কি অ্যাব্রোড, আর হইতে পারে নেয়ার, হইতে পারে ফার, নেয়ার বাই, এহেড। এই জিনিসগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তারপর হইতে পারে লোকালি, লোকালি বলতে স্থানীয়। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস চিনবা এভাবে। এবার আসো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, টাইম বলতে ইন দা মর্নিং। ইন দা মর্নিং মানে কি? সকালবেলা। তা তোমাকে প্রশ্ন করতে হবে তিন ভাবে। একটা হচ্ছে হোয়েন, একটা হচ্ছে হাউ লং, একটা হচ্ছে হাউ আফেন। হোয়েন মানে কখন পরে, কখন, ইন দা মর্নিং, টুডে, ইয়েস্টারডে, এই ওয়ার্ড গুলো আছে না, এগুলো হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। একটা উদাহরণ, ইয়েস্টারডে, টুডে, টুমরো, নাও, দেন, বিফোর, সিন্স, এগো, এগুলো হচ্ছে টাইম বলি আমরা। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ ধরে, যেমন অল ডে, সারাদিন ধরে হইতেছে বৃষ্টি, ঠিক আছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে সারাদিন ধরে, এই যে এটা অল ডে, তাহলে এটা হাউ লং দ্বারা প্রশ্ন করলাম, ইট হ্যাজ বিন রেইনিং অল ডে। হাউ অফেন মানে কি, কতবার, কতবার। যেমন আমি একটু আগে বলছিলাম আই ওয়েন্ট দেয়ার টোয়াইস অথবা থ্রাইস, এই যে টোয়াইস এবং থ্রাইস এগুলো আছে না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। মনে থাকবে? তাহলে হাউ অফেন দ্বারা আমরা এটা বুঝবো। এখন আসো হচ্ছে আরো কিছু রুলস দেখাই তোমাকে। ধরো, ডাউন ওয়েন্ট দা টাইটানিক, দ্য চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক। Sometimes reports are misleading, মিসলিডিং, ঠিক আছে। তারপরে আর কি দেওয়া যায়? He was wise enough to accept
দ্য আদার্স। এখন আমার কেউ বলো যে এখানে কোনটা অ্যাডভার্ব এই সেন্টেন্স গুলোতে, কোনটা কোনটা অ্যাডভার্ব? 1 নাম্বার সেন্টেন্সে কোনটা অ্যাডভার্ব ভাবিয়া বলো তো। বলো। ডাউন মেবি। ডাউন। ডাউন হচ্ছে এখানে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? খেয়াল করো, এই ডাউন হচ্ছে এই ভার্বকে মডিফাই করতেছে। ভার্ব কি এখানে? ওয়েন্ট। তাহলে অ্যাডভার্ব কিন্তু সবসময় যে লাস্টে বসবে এরকম না, অ্যাডভার্ব কিন্তু সাবজেক্টে বসতে পারে। সো এখানে ডাউনটা হচ্ছে কি, সাবজেক্টে বসে আমাদের কি বলতেছে, যে এটা ভার্বকে মডিফাই করতেছে। এই সেন্টেন্সটাকে তুমি যদি লেখো দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, একই অর্থ প্রকাশ করবে। দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, তাহলে ওয়েন্ট ডাউন, ডাউন কিন্তু লাস্টে যায়ও কি হইতেছে, অ্যাডভার্বের মতো কাজ করতেছে। আচ্ছা, 2 নাম্বার সেন্টেন্সে দেখো দ্য চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক। এখানে স্যাট হচ্ছে ভার্ব, ভার্বকে ইন মডিফাই। দা কর্নার অফ দা পার্ক কি অ্যাডভার্ব? না, ইন দ্য কর্নার অফ দ্য পার্ক না, এইখানে তাহলে মিউট। এটা তো আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারি। তুমি এখানে অ্যাডভার্বকে চিনো, মিউট হচ্ছে কি এখানে অ্যাডভার্ব প্লেসে পরে 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 তুমি সেটা হিসাব করো, আগে তুমি অ্যাডভার্ব চিনো সেন্টেন্সে। এখানে মিউট হচ্ছে অ্যাডভার্ব, কারণ স্যাট হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ঠিক আছে। এইখানে দেখো সামটাইমস রিপোর্টস আর মিসলিডিং, এইখানে অ্যাডভার্বটা হচ্ছে সামটাইমস। কেন সামটাইমস অ্যাডভার্ব হলো? এটা তো সাবজেক্টে আছে, ভার্ব তো এইটা। দেখো এই পুরা সেন্টেন্সটাকে কিন্তু এই সামটাইমস কি করতেছে, মডিফাই করতেছে। আর মাঝে মধ্যে রিপোর্ট মানে কি, অনুসন্ধান, কি হয়, ভুল হয়, ভুল তথ্য দেয়। তাহলে এই মাঝে মধ্যে এই কথাটাই পুরা সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। সুতরাং তুমি যদি সামটাইমসটাকে তুমি একদম লাস্টে নিয়ে যাও, রিপোর্টস আর মিসলিডিং সামটাইমস, তাও কিন্তু সেন্টেন্স সুন্দর হবে, সেন্টেন্সের অর্থ চেঞ্জ হবে না। সো এই সামটাইমস ভার্বকে মডিফাই করতেছে, এটাকে অ্যাডভার্ব ভাবার কোনো উপায় নাই। কারণ কি, ভাবতেছে যে রিপোর্ট তো হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করতেছে হচ্ছে সামটাইমস। জিনিসটা এরকম না। তুমি সামটাইমস কে তুমি যদি একদম লাস্টে নিয়ে যায় বসাও, তাও কিন্তু সেন্টেন্স হবে। তাহলে মাঝে মাঝে একটু চিন্তা করতে হবে যে তুমি অ্যাডজেক্টিভ বলবা নাকি অ্যাডভার্ব বলবা। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার, এখানে ভার্ব কোনটা? এনাফ। এই এনাফ শব্দটা ওয়াইজ কে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে, এই জন্য এনাফটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে। তো আমাদের কিছু জিনিস মনে রাখবো যে আর কি কি অ্যাডভার্ব থাকতে পারে এনাফ বাদে। দেখো কোয়াইট, অলমোস্ট, কোয়াইট, তারপর তোমার মাচ, ভেরি, আর কি হইতে পারে, টু, তারপর ডিপলি, পুরলি, তারপর পার্টলি, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। কি বলা হয় এটাকে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। সাম হোয়াট, এইগুলোকে বলা হয় এনাফ। তো বললামই, এনাফ।
অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? কতটা বা কি পরিমাণ দ্বারা প্রশ্ন করলে, কতটা অথবা কি পরিমাণ, হাউ মাচ অথবা কি পরিমাণ, ইন হোয়াট এক্সটেন্ট, ইন হোয়াট এক্সটেন্ট, এটা দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, উত্তর পাবো, এইগুলো পাবো উত্তর। মনে থাকবে? তাহলে এই ওয়ার্ড গুলো একটু মাথায় রাখবা, হ্যাঁ, একটু মুখস্থ করতে হবে, বুঝতেও হবে, হ্যাঁ, না বুঝলে তো আর পারবা না, মুখস্থ করতে হবে সাথে। এখন আসো আহ তোমাদের রাইট ফর্ম ভার্বের রুলসে আজকে কি পড়াবো আর? না, কি পড়ানো উচিত আর নাকি পড়ানো উচিত না? একদমই উচিত না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে, তো পরীক্ষা দিলা, কালকে কিন্তু রিটার্ন দেওয়া লাগবে। রিটার্ন পরীক্ষা দিবা কালকে রাত্রেবেলা। আপনি না ময়মনসিং যাবেন? রিটার্ন কোশ্চেন কি আমি করতে পারবো না সকালের মধ্যে? বুঝলাম না কাহিনী। কোশ্চেন তো করাই আছে আমার। তুমি কি ভাবছো যে আমি কোশ্চেন করবো বসে বসে এখন? কয়টা প্রশ্নের আনসার দিতে হবে? তিনটা সৃজনশীল থাকবে, দুইটা দিবা, আর পাঁচটা ছোট কোশ্চেন থাকবে। আহ, এখন হচ্ছে পরের যে অধ্যায়টা, ইংলিশ ক্লাস তো আজকে 2 দিন নিলাম, এখন কালকে অফ থাকবে তোমাদের। এখন থেকে আমি তো বলছিলাম যে আমি সপ্তাহে 5টা ক্লাস নিব, ওটা তো বলাই আসছিল। তো আমি হচ্ছে রুটিনটা করে দেই। যেহেতু আমি ময়মনসিংহ যাব, আমার তো আরো হচ্ছে ওইখানে পড়ানো আছে, বুঝছো, ওইখানে তো আমার টাইম মেনটেন করা লাগবে। তো এখন থেকে তোমাদের কোন কোন বার দিলে ভালো হয়, আমি চিন্তা করছি যে বৃহস্পতিবার, শুক্র, শনি, এই 3 দিন তোমাদের বন্ধ সুন্দর থাকে, মানে কলেজ বন্ধ থাকে। বৃহস্পতিবার অর্ধেক ক্লাস হয়, শুক্রবার ক্লাস হয় না, শনিবার ক্লাস হয় না। তো এই 3 দিন ক্লাস হবে, সাথে হচ্ছে সোমবার আর মঙ্গলবার হবে। ঠিক আছে, এই 5 দিন তোমাদের ক্লাস নেব এখন থেকে, বৃহস্পতি, শুক্র, শনি, সোম, মঙ্গল। তার মধ্যে হচ্ছে কোন বারে কি নিব এটা বলে দেই, এখন থেকে ওই রুটিন অনুযায়ী ক্লাস করাবো, হ্যাঁ। তো শনিবার থেকে শুরু করি। শনিবারে আমরা ক্লাস নেব হচ্ছে কেমিস্ট্রি। শনিবারে কেমিস্ট্রি তোমার হচ্ছে 2 ঘন্টা ক্লাস নেব। তারপরে মঙ্গলবার, মঙ্গলবার নিব হচ্ছে বায়োলজি, 2 ঘন্টা। তারপরে কি বললাম, বুধবার বলছি, সোমবার বলছিলাম না, সোমবার, সরি, সোমবার মিস গেছে। আচ্ছা, এটা সোমবার দাও, সোমবার। আর মঙ্গলবারটা এটা এখানে দিই, দাঁড়াও একটু মুছে দিই, স্ক্রিনশট দিয়ে রেখো জাস্ট, তোমাদের তো আর লেখা লাগবে না, যাতে তোমরা পড়তে পারো আর কি, কোন দিন আর কোন পড়া, এটা যেন মিস না হয়। মঙ্গলবার হবে হচ্ছে কেমিস্ট্রি, 2 ঘন্টা। বৃহস্পতিবার বায়োলজি প্লাস ইংলিশ, 2 ঘন্টা। শুক্রবার শুধু ইংলিশ,
2 ঘন্টা, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যেটাই হোক, এই অনুযায়ী ক্লাস হবে, ঠিক আছে? 2 ঘন্টার একটু কম বেশি হইতে পারে, এটা মানায় নিতে হবে। এখন তোমাদের পরবর্তী ক্লাস তাহলে শনিবারে, তাহলে শনিবার থেকে রুটিন মেনটেন করবা। শনিবারে হচ্ছে কেমিস্ট্রি পড়ে আসবা। শনিবারে আমরা পরবর্তী যে গতির যে সমীকরণগুলো আছে ওগুলো পড়বো, অঙ্ক করব, মেইনলি অঙ্ক করতে হবে পরের ক্লাসে, এবং আগের পড়াগুলো পড়ে আসবা। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো। যাও।